বিন্দু হাত বাড়িয়ে দিল দোকানিদের দিকে। ছেলেটি যখনই বিন্দুর হাতে চুড়ি পরিয়ে দিতে যাবে, ঠিক তখনই কেউ বাজের মতো ছো মেরে নিয়ে নিল চুড়িগুলো। উক্ত এক হাত দিয়ে বিন্দুর আঙ্গুলগুলো একত্রিত করে অন্য হাত দিয়ে বিন্দুর হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে। আকস্মিক এমন অনাকাঙ্ক্ষিত কাজে চমকায় ভরকায় বিন্দু। নেত্র পল্লব বড় বড় হয়ে এলো তার। হতভম্ব বিস্ময় দৃষ্টিতে তাকালো অর্ণর দিকে। অর্ণর এই কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেল দোকানদার নিজেও। বিন্দুর বিস্মিত নেত্রমণি অর্ণর মুখশ্রীতে। গম্ভীর মুখ লোকটির, কানের ফোন কাঁধের সঙ্গে চাপিয়ে রাখা। মাথা কাত করে ফোনটি কাঁধের সাথে চেপে ধরে কারোর সাথে কথা বলছে। মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। একদম স্বাভাবিকভাবে পরিয়ে দিচ্ছে চুড়িগুলো। এতটাই দক্ষ হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে মনে হচ্ছে এসব মেয়ালি কাজে সে একেবারেই পরিপক্ক। বিন্দু হাঁসফাঁস করে। অস্বস্তি অপ্রস্তুত লেনিনে আর্স্ট হয়ে মিলিয়ে গেল মেয়েটি। দূর থেকে এই দৃশ্য দেখে কেউ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। অগ্নিশিখা চক্ষু ওদের দিকে যেন পুড়িয়ে ধ্বংস দিবে সব। যেন তার দৃষ্টির অনলে বিন্দু ছারখার হবে। অর্ণর শেষ চুড়িটা বিন্দুর হাতে পরিয়ে দিতে দিতে রুহির উদ্দেশ্য গম্ভীর গলায় সুথাল। আর কি কি নিবে ঝটপট নাও, বাসায় ফিরব। রুহি এতক্ষণ অবিশ্বাস্য চোখে তাকিয়েছিল অর্ণর পানে। তার বিশ্বাসই হচ্ছে না তার ভাই নিজে থেকেই বিন্দুকে সাহায্য করতে এসেছে। তবে ভাইয়ের মুখে বাসায় ফিরব শুনে অমনি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মেয়েটি মন খারাপ করে বলল, প্লিজ আর কিছুক্ষণ থাকি না ভাইয়া। গ্রামের মেলা দেখতে আমার খুব ভালো লাগছে। তাছাড়া এখনো তো কেনাকাটাই করতে পারিনি। অর্ণর হাতের বাঁধন শীতল হতেই ছিটকে দূরে সরে গেল বিন্দু। অর্ণর সেটা দেখল তবে গায়ে মাখল না। সে রুহির দিকে তাকিয়ে কপাল টানটান করে গম্ভীর ও শান্ত গলায় সুথাল, কি কি নিবে বলো, আমি কিনে দিচ্ছি। আরে বাবা, কি কিনবো সেটা কি বাসা থেকে ঠিক করে এসেছি নাকি? ঘুরবো দেখবো, তারপর যেটা ভালো লাগবে কিনবো। তুমি থাকো, আমরা একটু ওই দিকটায় ঘুরে আসি। কথাটা বলেই বিন্দুর হাত ধরে অন্য সাইডে নিয়ে গেল। বেচারি বিন্দু ও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অর্ণ চাইল দোকানদারের পানে, গম্ভীর গলায় বলল, কত টাকা হয়েছে? অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভড়কে গেল দোকানদার। অর্ণর গম্ভীর গলায় কিছু একটা ছিল। লোকটি আমতা আমতা করল, আপুল তো সব টাকা পরিশোধ করে গেছে। শুধু চুরির দাম 120 টাকা হয়েছে। অর্ণর কাছে 20 টাকা ভাঙতি টাকা না থাকায় 150 টাকা দিয়ে চলে গেল। লোকটি একবার টাকার দিকে তাকালো তো আর একবার অর্ণর প্রস্থান দিকে। মনে মনে ভাবল, না, যতটা খারাপ ভেবেছিলাম ততটাও না। তুমি কি লোকটিকে ভালোবাসো? প্রণালী নামের মেয়েটি জানতে চাইল। মিথিলা অর্ণর থেকে দৃষ্টি সরিয়ে তাকালো প্রণালী দিকে। চোখে মুখে যেন তার আগুনের শিখা। মিথিলার এমন দৃষ্টিতে ভড়কে গেল মেয়েটি। আমতা আমতা করে বলল, না মানে তোমার দৃষ্টিভঙ্গিতে গেজ করেছি। ওকে আমি ছাড়ব না। অনেক সহ্য করেছি আমি। আর না, ওর কি মনে হয় আমি সস্তা? আজকের একটা বিহিত করতেই হবে আমাকে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে মিথিলা। প্রণালী বুঝে গেল তার ধারণাই সত্যি। প্রণালী তাকালো অর্ণর দিকে। সুঠামদেহী সুদর্শন পুরুষ। এক দেখাতেই প্রেমে পড়ার মতো হ্যান্ডসাম। প্রণালী অর্ণর দিকে তাকিয়ে প্রশ্ন করল, যার জন্য তোমার মন জ্বলে, সে জানে সেই খবর? না। প্রণালী কিছুটা অবাক হয়ে বলল, সে কি? এত ভালোবাসো অথচ এখনো নিজের অনুভূতি তাকে বলতে পারোনি? শোনো, এসবে বেশি দেরি করতে নেই। দেখা গেল তুমি বলতে বলতে সে অন্য কারো হয়ে গেল। তখন তার থেকে তাকে জানিয়ে দাও নিজের অনুভূতি। প্রণালীর কথা শুনে মনে ভয় ঢুকে পড়ল মিথিলার। এই প্রথম সে কারো কথা শুনল। সেও চায় অর্ণব জানুক সে তাকে কতটা ভালোবাসে। মেয়েটি বড় বড় পায়ে এগিয়ে গেল অর্ণর দিকে। অর্ণ, সাদিক, মারিদ, অভি দাঁড়িয়েছিল। মিথিলা গিয়ে অর্ণর সামনে দাঁড়ালো। গমগমে গলায় বলল, তোমার সাথে আমার কথা আছে অর্ণ। অর্ণ দাঁড়িয়ে ফোন স্কেল করছিল। সে ফোনে দৃষ্টি রেখেই বলল, এখন সময় নেই, পরে বলিস। আমার বেলায় সময় নেই তোমার? বিন্দুর জন্য থাকে কেন? রাগান্বিত কণ্ঠে বলে ওঠে মিথিলা। তার কণ্ঠে যেন অধিকার বোধ। কপাল টানটান করল অর্ণ, গম্ভীর গলায় বলল, কৈফিয়ত চাইছিস, বাট তুই ভুল জায়গায় আসলি। শেখ নফিল অর্ণ কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করে না। এখন এখান থেকে যা, তোর সাথে অযথা কথা বলার সময় নেই আমার। অর্ণর কথা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল মিথিলা। আমার জন্য তোমার সময় থাকে না, রাস্তার মেয়েদের জন্য তো ঠিকই সময় পাও।
তুমি জেনে বুঝে আমাকে ইগনোর করছো তাই না? ফোন হতে দৃষ্টি সরালো অর্ণ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মিথিলার দিকে। ভ্রুকুচকে গম্ভীর গলায় সুথাল, কি জানার কথা বলছিস? আর রাস্তার মেয়েটাকে? মজা করছো আমার সাথে? আমি জানি তুমি ঠিকই বুঝতে পারো আমি তোমাকে ভালোবাসি, আর সেটা জেনে বুঝেই আমাকে ইগনোর করছো। বাট হোয়াই? আই রিয়েলি লাভ ইউ অর্ণ। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি কেন আমাকে এড়িয়ে চলো? কেন আমার থেকে প্রায়োরিটি অন্যকে বেশি দাও? পরিস্থিতি থমথমে অবস্থায়। অর্ণ ফুস করে শ্বাস টানল। মিথিলার ভাবভঙ্গি দেখেই তার তুখুর মস্তিষ্ক পড়ে ফেলেছিল সবটাই। কিন্তু মিথিলার জন্য তার মনে কিছুই নেই। মিথিলার মতো মেয়ে তার পছন্দের তালিকার বাইরে। অর্ণ শান্ত গলায় বলে উঠল, ভালোবাসা ভুল কিছু নয়, তবে তুই ভুল মানুষকে ভালোবেসেছিস। আশা করি তুই বুঝতে পারছিস আমি কি বোঝাতে চেয়েছি। কষ্ট পেল মিথিলা। এতটা বছর যাকে বুকের ভেতর লালন করে এসেছে, আজ সে তাকে ফিরিয়ে দিচ্ছে। সে তার জন্য নয়। মিথিলা ভেঙ্গুর গলায় বলল, কেন তুমি আমাকে ভালোবাসবে না অর্ণ? রূপ, হাইট, শিক্ষা, বাবার স্ট্যাটাস, কোন দিক থেকে আমি তোমার অযোগ্য? কি নেই আমার? অভি, তোর বোনকে নিয়ে যা এখান থেকে। আমি অজয় তো এসব নিয়ে কথা শুনতে চাই না। তাকে বলে দিস নেক্সট টাইম যেন এ ধরনের কথা বলে আমাকে বিরক্ত না করে। রাশভারী গম্ভীর গলায় সুথাল অর্ণ। অভি দীর্ঘশ্বাস ফেলল। সে জানত এটাই হবে। অভি চিন্তিত হল, তার বোন যে সহজে অর্ণর পিছু ছাড়বে না দের জানা তার। কাহিনী ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ মশুর। অর্ণর সম্পত্তি, টাকা পয়সার ওপর মিথিলার লোভ আছে ঠিকই, কিন্তু অর্ণকে সে বড্ড ভালোবাসে, সেই কিশোরী বয়স থেকে। মিথিলা কিছু বলতে চাইল। অর্ণ। মিথিলার কথা সম্পূর্ণ হবার আগেই ধমকে ওঠে অর্ণ। ভাই সমর্থন করে যদি ডাকতে পারিস তবে ডাকিস, নয়তো কথা বলার প্রয়োজন নাই। গোধূলি নগ্ন বিন্দু, রুহি বৃষ্টি সুন্দরী, বসে আছে সেই জিন গাছের ডালে। জোয়ারে হাবুডুবু খাচ্ছে নদী। বিন্দু পা দুটো চুবিয়ে রেখেছে নদীর পানিতে। গাছটা একেবারেই নিচু, কোনো বাচ্চা ও হামাগুড়ি দিয়ে উঠতে পারবে এমন। বৈরী মাতাল করা হাওয়া, পাখির মিষ্টি কণ্ঠের গান, মন জুড়িয়ে যাওয়া একটি মনোরম পরিবেশ। এই বিন্দু নৌকায় চরবি। আচমকা মেহেদীর উচ্চ কণ্ঠস্বর শুনে হকচকায় মেয়েগুলো। বিন্দু এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করল, না কোথাও দেখা যাচ্ছে না তাকে। কপাল গোটালো বিন্দু, তবে কি সে ভুল শুনল? বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মেহেদীর কণ্ঠস্বর না শুনলি তোরা? হ্যাঁ, শুনলাম তো। বলদ, তা কোথায় বসে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে রে? বৃষ্টির কথা শুনে নাক সিটকায় বিন্দু। চক্ষু যুগল কুঁচকে বলে, বলদ কি? হ্যাঁ, কি ধরনের কথাবার্তা? তোকে শালীন ভাষায় কথা বলতে বলেছি না। ভেঞ্চি কাটল বৃষ্টি। বলদ, কে বলদ বললে আবার দোষের কি? এই তোদের ডাকছি শুনতে পাচ্ছিস না? পুনপুন করে কি এত কথা বলিস রে? ছেলে মেয়ে বিয়ে দিচ্ছিস বেয়াদবের দল। হঠাৎ মেহেদীর ধমকে ভড়কে গেল ওরা। মেহেদী নৌকা নিয়ে এসেছে। বিন্দু তড়াক করে উঠে দাঁড়ালো। আমাকে নে, আমি ও উঠব নৌকায়। এতক্ষণ ধরে ডাকছি কি সাথে? উঠে আয় গাজী। আজকে আর তর্ক করল না বিন্দু। অন্য সময় হলে গাজী বলার জন্য ছেলেটির খবর করে ছাড়ত। নৌকা ভ্রমণ করতে মেয়েটির ভীষণ ভালো লাগে। একে একে সবাই নৌকায় চড়ে বসল। বৈঠা হাতে মেহেদী দক্ষর সহিত নৌকা চালাচ্ছে। রুহি হাত চুবিয়ে রেখেছে নদীর পানিতে। আঙ্গুলগুলোর ফাঁক গলিয়ে কি সুন্দর পানির স্রোত বয়ে চলেছে। বিন্দু চক্ষুযুগল বড় বড় করে দেখেছে। মেহেদী মুগ্ধ চোখে তাকিয়ে আছে বিন্দুর দিকে। মেয়েটিকে ছেড়ে কিছু দিনের জন্য গ্রামে আসায় মনটা খুব অশান্ত হয়ে পড়েছিল। না চাইতেও ফ্যামিলির চাপে আসতেই হলো। তার অশান্ত মনটা শান্ত করতে যে এই মেয়েটির আগমন ঘটবে সে স্বপ্নেও ভাবেনি। মেয়েটি এত সহজ সরল কেন? অতিসাধারণ কিছু ও তার চোখে অসাধারণ সুন্দর, সামান্য ক্ষুদ্র কিছুতেও খুঁজে পায় মুগ্ধতা। পাশে বেশি আয়তন না নদীটির, সরু একটা নদী। নৌকা, ট্রলার, ছোট ছোট জাহাজ ব্যতীত কিছুই চলতে দেখা যায় না। দুই তীরে অবস্থিত অসংখ্য গাছ, যা প্রকৃতিকে আরও দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। রুহি কপাল কুঁচকে বৃষ্টিকে জিজ্ঞেস করে, এগুলো কি গাছ রে? ছুইলা গাছ। বৃষ্টির কথা শুনে বিন্দু কপাল গোটালো, বলল, ছুইলা কি? এ আবার কেমন নাম? এই যে গাছগুলা দেখছ আপা, এই গাছে যেই ফল ধরে হেডার নামই ছুইলা। এই লাইগাই এই গাছরে আমরা ছুইলা গাছ কই। তোমরা কখনো ছুইলা খাওনি? সুন্দরীর কথার পিছতে মাথা নাড়িয়ে না বোঝালো রুহি আর বিন্দু। খাবে কি? তারা কোনো দিন নামই শুনেনি।
মেহেদী এক পল চাইল বিন্দুর দিকে, তারপর বলল, এখন এই ফলের সিজন চলে গেছে, সিজনে আসা হলে নিয়ে দেবনে। একটা পরন্ত বিকেল, নদীর স্রোত নিস্তেজ হয়ে পড়েছে, সময়টা থমকে আছে। নৌকার ওপর মাথায় বসে বিন্দু হাত ডুবিয়ে রেখেছে নদীতে, চক্ষু যুগল বন্ধ করে মুহূর্তটা অনুভব করছে। চলন্ত বইটা থেমে আছে, মেহেদীর চক্ষু আটকে আছে বিন্দুতে। সে নিজেও জানে না তার সাথে হচ্ছেটা কি। এই বোকা মেয়েটিকে দেখতে তার এত ভালো লাগছে কেন? কেন মেয়েটিকে একপল দেখার জন্য ছটফট করে সে? রুহি বৃষ্টিও তো তার ফ্রেন্ড করি, তাদের বেলায় তো এসব হয় না। নিজের অনুভূতি নিয়ে বড্ড বিপাকে ছেলেটি। এটা মোহ, ভালো লাগা, নাকি ভালোবাসা? এ যেন নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের ভেতর পালিত অনুভূতির সাথে নীরব যুদ্ধ। মস্তিষ্ক বলে তুই ভয়ঙ্কর প্রণয়ে জড়িয়ে পড়ছিস, যা তোর জন্য একেবারেই অনুচিত। মন কি আর সেই কথার ধার ধারে? মনের মাঝে তো শুধুই মেয়েটির বসবাস। ধরিত্রের জোরে রৌদ্রর তীব্রতা বহুক্ষণ আগেই ম্রিয়মান হয়েছে। গ্রামের ছোট্ট বাড়িটি সেজে উঠেছে ঝাড়বাতি আর লাইটিংয়ে। উঠানে হলুদের আয়োজন চলছে, মহিলারা শিলপাটা নিয়ে গোল হয়ে বসেছে। তারা একত্রিত হয়ে মুখ দিয়ে সুমিষ্ট সুর তুলছে আগেরকার দিনের বিয়ের গীত। বাড়ির সামনেই আছে ঘাট বাঁধানো বিশাল এক পুকুর। সেই অন্ধকার পুকুর ঘাটে জ্বলজ্বল করছে নিভু নিভু আগুনের ফুলকি। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টি ফোনের ডিলিট অপশনের কিছু ফটোতে। তোর মনে ঠিক কি চলছে সত্যি করে বলতো? শাদির কথা শুনে ভ্রু বাঁকায় অর্ণ। গম্ভীর গলায় সুথাল, কি চলার কথা বলছিস? মারিদ বলল, কি চলে সেটা তো তুই বলবি। তুই কি বিন্দুর সাথে সম্পর্কটা সামনে এগিয়ে নিতে চাস? এমনটা মনে হওয়ার রিজন কি? অর্ণ নির্লিপ্ততা ভঙ্গিতে বলল কথাখানা। সাদি বিরক্ত হয়ে বলল, তুই বোঝাতে চাস ওর জন্য তোর মনে কিছু নেই? তবে ওকে কেউ ছুলে তোর প্রবলেম হচ্ছে কেন? সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে উড়ে মিশে যাচ্ছে বৈরী হাওয়ায়। সাদির প্রশ্ন খানা বৈরী হাওয়ায় মিলিয়ে যায়। যার থেকে উত্তর চাই সে একেবারেই নির্লিপ্ততা। নির্বাক ভূমিতে একের পর এক সুখ টান দিচ্ছে সিগারেটে। না আর দমে থাকতে পারল না তারা। সাদি এবার বলেই উঠল, তুই কোনোভাবে ওকে ভালোবেসে ফেলিসনি তো? এবার সঙ্গে সঙ্গেই গম্ভীর স্বরে ওর আসলো, উহু, আমার বাড়ির মেয়ে, ওর সাথে জড়িয়ে আছে আমার পরিবারের সম্মান। এতটুকুই আমার দায়িত্ব। এনাফ। মারিদ সাদি দুম করে নিঃশ্বাস ছাড়ল। এর দ্বারা কাউকে ভালোবাসা অসম্ভব। এর মধ্যে ভালোবাসা টালোবাসা কিছু নেই। তবুও কোথাও এক টুকরো আশার আলো বেঁধেছিল তারা। সাদি অর্ণর ফোনখানা নিয়ে রুহির ছবিগুলো তার ফোনে সেন্ড করে দিল। ছবিগুলো ফোন থেকে ডিলিট করলেও সেগুলো ডিলিট অপশনে জমা হয়েছিল, যেটা বিন্দু তাড়াহুড়ায় খেয়াল করেনি। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাদির দিকে, রাশভারী গম্ভীর গলায় সুথাল, তোকে ওর থেকে দূরে থাকতে বলছি। ও এখনো ছোট, নিজের অনুভূতি নিয়ন্ত্রণ কর, নয়তো তোর বালের ভালোবাসায় লাথি মারতে আমার সময় লাগবে না। নিজেকে নিয়ন্ত্রণ না করলে এত দিনে মামা হয়ে যেতি। লাথি মেরে পুকুরে ফেলবো বেয়াদব। কথাবার্তা বুঝে শুনে বল। অর্ণর ধমক উড়িয়ে দিল সাদি। আমার বোন ও ছোট, ওর আশেপাশে যেন না দেখি তোকে। কপাল টানটান করে অর্ণ, ভ্রু কুচকে গম্ভীর গলায় সুথাল, তোর বোনটা আবার হলো কখন? হয়েছে, আমি বিন্দুকে যেদিন দেখছি সেদিন থেকে মনে মনে আমার বোন ভেবে নিয়েছি। তুই ওর থেকে দূরত্ব মেনটেইন করে চলবি। উদ্ধৃতি চিহ্ন। মারিদ সিগারেটের শেষ অংশটুকু পায়ের তলায় পিষে বলল, কি শুরু করলি তোরা? একটু বাজারে যেতে হবে, চল। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, অথচ এখনো মিষ্টি এসে পৌঁছায়নি। সময় গড়িয়ে এখন রাত প্রায় 8টা। ছোট বড় সব মেয়েগুলো সেজেছে বসন্তী রঙে। বিন্দুর রুহি ও বাদ পড়েনি আজ। সেদিনের সেই অর্ধ বয়স্ক মহিলা নিজ হাতে পরিয়ে দিয়েছে শাড়ি। মারিদের বড় চাচি, সে অসম্ভব ভালো মানুষ তিনি। বিন্দুর ছিমছাম বতরে জড়িয়েছে বাঙালি স্টাইলে আধপ্রোর করে বসন্তী শাড়ি, দুপ, হাত ভর্তি কাঁচা ফুলের মালা। চুলগুলো খোপা করে সেথায় গুজে দিয়েছে তাজা ফুলের গাজরা। ডাগর ডাগর আঁখি পল্লবে লেপ্টে নিয়েছে মোটা আঁকের কাজল, ঠোঁটে লাগিয়েছে হালকা গোলাপি লিপস্টিক। এতেই যেন মেয়েটির সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেল। তার হাস্যোজ্জ্বল মুখশ্রী সূর্যর আলোর ন্যায় জ্বলজ্বল করছে। সাদি ক্যাবলি বাড়িতে ঢুকেছে। প্যান্ডেল পেরিয়ে ভেতরে ঢুকতেই পরিচিত নারীর কণ্ঠস্বর শুনে সেথায় তাকালো। ব্যাস বেচারা যেন সঙ্গে সঙ্গেই হোঁচট খেয়ে গেল। বড় বড় চক্ষুযুগল করে তাকালো রুহির পানে, যে স্টেজের রুমটির পাশে গোল হয়ে কিছু একটা নিয়ে খিলখিল করে হাসছে।
বসন্তী শাড়ি খোপা গোজা গোলাপের গাছরা শুকনো ডোক গিলতে শুরু করলো সাদি। এই প্রথম এমন আবেদনময়ী রূপে দেখল মেয়েটিকে। শাড়ি পরায় দরুন মেয়েটিকে বেশ বর্ষর লাগছে। আশ্চর্য, মেয়েটি এত বড় হলো কবে? তার এখনো স্পষ্টভাবে মনে আছে। রুহি তখন 6-এ পড়ে কোনো একটি কাজে গিয়েছ মামার কাছে। সেদিন মামা মামি কেউ ছিল না বাড়িতে। রুহির রুম থেকে কান্নার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল মেয়েটির রুমে। গিয়ে দেখেছিল রুহি পেটে হাত দিয়ে কান্নাকাটি করছে। সাদি মেয়েটির মাথায় হাত বুলিয়ে আদর করে জিজ্ঞেস করেছিল সে কেন কান্না করছে। আকস্মিক তাকে জড়িয়ে ধরে সে কি কান্না মেয়েটির। বারবার বলছিল সে বাঁচবে না, তার কি যেন হয়েছে। অবুঝ রুহি বিষয়টি না বুঝলেও সময় গড়াতেই সাদি বুঝল রুহির কান্নার কারণ। সেদিন প্রথমবারের মতো পিরিয়ড হয়েছিল রুহি। সাদি জানে না তার কি হয়েছে। সেদিন মেয়েটি যখন তাকে জড়িয়ে ধরল তার যেন কি একটা হলো। সেই 4 ফুটের পুচকে মেয়েটি এলোমেলো করে দিল তাকে। একদিন 2 দিন করে মাসের পর মাস বছরের পর বছর গড়িয়ে গেল। তার মনেও মেয়েটির জন্য একটি পোক্ত জায়গা তৈরি হলো। ভ্রু বাঁকায় সাদি, মেয়েটি কি আজ তাকে মার্ডার করার প্ল্যান করছে নাকি? বেকুব মেয়েটি কি জানে তার উত্তপ্ত অনলে মেয়েটি নিজেই পড়ে যাবে। এলোমেলো দৃষ্টি ফেলল সাদি। বিড়বিড় করে আওড়ালো, আজকে তোর খবর আছে রে হাঁপানি রুগী। সাদির একরাশ মুগ্ধতায় এক বালতি জল ঢালতে আবির্ভাব ঘটে সারফারাজের। বেচারা ছোটু পেছনে চেপে ধরে ছটফটে কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, এই ভাইয়া আমার সাথে একটু ঘরের পেছনে চলো না। হাগু এসেছে আমার। ব্যাস, সাদির সব মোহ ফুস করে হাওয়ায় উড়ে গেল। প্রাইভেট টাইমে ডিস্টার্ব করাতে বড্ড বিরক্ত হলো সে। রুহির হাসিটাও যেন এবার পাখির কিচিরমিচির ন্যায় শব্দে ধ্বনি তুলছে তার কর্ণে। এটাকে এখনই আসতে হলো। ঘরের শত্রু বিভীষণ। চোখ কুঁচকে ফেলল সাদি। নাক সিটকে ধমকে বলল, এই হাগু কি রে? কেই শিখিয়েছে এসব ল্যাঙ্গুয়েজ? তাহলে কি বলবো? অবুঝ চোখে তাকিয়ে প্রশ্ন খানা করল সারফারাজ। যেটা শোনা মাত্রই সাদি দিল এক ধমক। এত বড় হয়েছিস এখনো জানিস না কি বলতে হয়? বলবি টয়লেটে যাব, নয়তো বলবি পটি করব। হাগু কি? এই জন্যই পোলাপান গ্রামে আনতে নেই। তোর বন্ধুরা কই, যা তাদের নিয়ে যা। আমার সময় নেই। সারফারাজ সাদির হাত ধরে বলল, সরি ভাইয়া, আমার ভুল হয়েছে আর বলল না। বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, সব দোষ রুহি আপুর সেই শিখিয়েছে আমায়। ওরা সবাই নাচ গান দেখছে, তাড়াতাড়ি চলো নয়তো এবার সত্যি সত্যি প্যান্ট খারাপ করে ফেলবো। সাদি বুঝল বেচারা সত্যি সত্যি প্যান্ট খারাপ করে ফেলার অবস্থায়। সে বিনা বাক্যে এগিয়ে গেল। কলপারের পাশে টয়লেট। মিনিট খানেকের মধ্যেই রুহি কলপারে এলো, হাত মুখে তার হলুদের ছড়াছড়ি। কৃত্রিম আলোয় আলোকিত কলপার। সাদিকে সেখানে শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রুহি কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কোনো সমস্যা সাদ ভাই? এখানে দাঁড়িয়ে আছেন কেন? সাদি তাকালো মেয়েটির পানে, গম্ভীর গলায় সুথাল, অনেক সমস্যা, কাছে আয় বলছি। রুহি সত্যি সত্যি এগিয়ে গেল, সাদির কাছে দূরত্ব রেখে দাঁড়ালো। সাদি আর চোখে মেয়েটির পা থেকে মাথা অব্দি পরখ করল। শুকনো ডোক গিলে সাদি গলাটা খাকারিয়ে গম্ভীর গলায় বলল, শাড়ি পরতে কে বলেছে তোকে? সুন্দরীর মা পরিয়ে দিয়েছে। কেন ভালো লাগছে না? সহজ সরল কণ্ঠে বলল রুহি। সাদি কপাল টানটান করে বলে, খুবই বাজে দেখাচ্ছে, চেঞ্জ করে আয় যা। মন খারাপ করে ফেলল রুহি। কত সুন্দর করে সাজিয়ে দিল ভদ্রমহিলা, আর তাকে দেখতে ভালোই লাগছে না। সাদি চাইল মেয়েটির দিকে, গম্ভীর গলায় জিজ্ঞেস করল, সারফারাজকে আজে বাজে ওয়ার্ড শিখাস কেন? ওকেও তোর মতো বেকুব বানাতে চাস? কপাল দয়ে কুচকে এলো মেয়েটির। আজে বাজে কথা শিখায় মানে কি? লোকটি কি বলল সে বেকুব? রুহি করার চোখে তাকালো সাদির দিকে। কিরমির করে বলল, এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ, শুধু শুধু ঝগড়া বাঁধতে আসেন কেন? আপনি কি বললেন আমি বেকুব? আপনি বেকুব, আপনার দাদা বেকুব, আপনার 14 গোষ্ঠী বেকুব। আমার আর আমার সাফুকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। আমি সহ্য করব না বলে দিলাম। সারফারাজ তোর কবে হলো? হৃদয়ে কুচিত করে বলল সাদি। রুহি স্পষ্ট গলায় বলল, যখন থেকে আমি সাফর হয়েছি, তখন থেকেই। কপালের ভাঁজ দ্বিগুণ হলো ছেলেটির। তাকে ডিঙিয়ে এই বেকল মেয়েটি অন্যর জমিতে ফসল ফলাবে। সাদি থমথমে গলায় সুথাল, তুই আবার কখন থেকে ওর হলি? জবে থেকে আমার মন সাফুতে মজেছে। তোতারা ওর রুহির। মেয়েটি যদি জানতো তার মুখ থেকে অন্য পুরুষের কথা শুনলে সাদির কেমন লাগে, কি পরিমাণ রাগ হয়, তবে মেয়েটি ভয় গুটিয়ে যেত। ভাগ্যিস সারফারাজ তার ভাই,
বয়সেও পুচকে নয়তো মেয়েটির খবর করে ছাড়ত। সাদির চোখ আটকে আছে মেয়েটির গোলদয়ে, উন্মুক্ত ঘাড়ে। পোড়াপুর দুটো শুকনো রোগ গিলল সাদি। বৈরী হাওয়ায় ভেসে মেয়ালি মাতাল করা সুঘ্রাণ এসে ঠেকল সাদির নাসারন্ধ্রে। দুম করে চক্ষুদয় বন্ধ করে ফেলল সাদি। বড্ড লোভ জন্মালো কাছ থেকে ভালো করে মেয়েটির শরীরের ঘ্রাণ অনুভব করার। সাদি নিজেকে সামলানোর চেষ্টা করল বিন্দুমাত্র। মেরুদণ্ড ভেঙে চুকে পড়ে মেয়েটির দিকে। মুখ ডুবিয়ে দিল মেয়েটির মসৃণ গ্রীবাদেশে। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই ধারালো দত্তের চিহ্ন বসে গেল তার গ্রীবাদেশে। সূক্ষ্ম ব্যথায় গঙ্গিয়ে উঠল রুহি। চমকালো ভরকালো রুহি, বিস্ফোরিত নেত্রমণি বেরিয়ে আসতে চাইল যেন। হতভম্বে হাতখানা আপনা আপনিই চলে গেল ঘাড়ে। এখানো জ্বলছে ক্ষতস্থানটি। রুহি বিস্মিত চোখে তাকালো সাদির দিকে। লোকটি এমন একটি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে নির্লিপ্ততা দাঁড়িয়ে। রুহি অবাক হয়ে বলল, এটা আপনি কি করলেন? দাঁতগুলো খুব সুলাচ্ছিল, তাই তাদের চাওয়া মিটিয়ে দিলাম। গম্ভীর গলায় সুথাল সাদি। রুহির মুখটা থমথমে হয়ে এলো। দাঁত সুলাচ্ছিল বলে তাকে কামড়াবে? মেয়েটি পুনরায় বিস্ময় প্রকাশ করে বলে, তাই বলে আপনি আমার ঘাড়ে কামড় দিবেন? হ্যাঁ, তোকে দেখলেই আমার দাঁত শিরশির করে, হাত দুটো নিঃশ্বাস করে। এরপর থেকে আমার সামনে সাবধানে মুখ খুলবি বুঝলি। কখন কোথায় কামড়ে বসি কে জানে। ততক্ষণে সারফরাজ বেরিয়ে হাত পা ধোয়ার জন্য পুকুর ঘাটে গিয়েছে। রুহি একপল চাইল সাদির দিকে। চোখ মুখ কুচকে বলল, আপনি কি পাগল? এত জোরে কেউ কামড়ায়? উফফ, মনে হচ্ছে মাংস উঠিয়ে খেয়ে ফেলেছেন। সাদি শান্ত চোখে চাইল মেয়েটির পানে। নরম সুরে বলল, বেশি ব্যথা পেয়েছিস? পরের বার থেকে আসতে দেব যা। চোখ বড়বড় হয়ে যায় মেয়েটির। পরের বার মানে কি? আবার কামড়াবে এই লোক? কে ন? মেয়েটি অবাক হয়ে বলল, আপনি কি কিছু খেয়েছেন? কি সব আবল তাবল বলছেন? সব দোষ তোর। সাদির দায়সারা কথা শুনে ললাটে ভাঁজ পড়ল মেয়েটির। আমি আমি আবার কি করলাম? রাতের বেলা পেতির মতো সেজে গুজে ঘুরছিস, সেই পেতি ভর করেছে আমায়। আয় আর একটা কামড় দেই। এবার আসতে দেব প্রমিজ। রুহি মুখটা লটকে চলে যেতে যেতে বলল, আপনি আসলেই একটা মাথা খারাপ পাগল লোক। বেশ, আমেজেই শুরু হলো হলুদ পর্ব। একে একে রুমকির গায়ে সবাই হলুদ ছুঁয়ে দিল। শুরু হলো নাচ গান। সবচেয়ে আকর্ষণীয় যেটা হলো বাড়ির বয়স্ক মহিলারা একত্রিত হয়ে গীতের তালে তালে নাচছে। বিন্দু রুহি বড় বড় চক্ষুযুগল করে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সেদিকে। গ্রামের কোনো অনুষ্ঠান হলে আশেপাশের বাড়ির মানুষজন আসে, এসে নিজেরাও নাচ গানে অংশগ্রহণ করে। মাতিয়ে তোলে মুহূর্তটা। উচ্চ সাউন্ড বক্সের শব্দ ধ্বনিতে কানে পাতালে কিছুই শোনা যাচ্ছে না। বাড়ির কিছু সংখ্যক পুরুষ ছাড়া ছোট বড় সবাই প্যান্ডেলের ভেতরে আসন পেতে বসেছে। বাচ্চা ছেলে মেয়ের নাচ দেখতে থাকা বিন্দুকে টেনে উঠালো লতা সুন্দরীরা। হকচকিয়ে গেল বিন্দু। বারবার বলতে থাকলো, এই না না, আমি নাচতে পারি না, শ্যামাঙ্গিনী। শুনল না, তারা জোর করে নাচার জন্য অনুরোধ করতে লাগলো। সুন্দরীর মা এগিয়ে এলেন। মেয়েদের সাথে তাল মিলিয়ে বললেন, একটা গানে নাচা দেখাও নামা, নয়তো এরা আজ তোমারে ছাড়বে না। বিন্দু কাদো কাদো মুখে চাইল তার পানে, বলল, আমি নাচতে পারি না আন্টি। মিথ্যা কথা বলছিস কেন ফুলের রানী? আন্টি ও খুব ভালো ডান্স করতে পারে। বিন্দু চোখ গরম করে তাকালো রুহির পানে। এত মানুষের মধ্যে সে নাচবে? অসম্ভব। যদিও এখানের সবাই মেয়ে, তবে কিছু সংখ্যক পুরুষও রয়েছে। বিন্দু ভদ্রমহিলাকে বুঝিয়ে শুনিয়ে গিয়ে জায়গায় বসল। তবে সুন্দরী আর লতারা পুনরায় টেনে হিঁচড়ে নিয়ে গেল। আর উপায় নেই, বাধ্য হয়ে রাজি হলো বিন্দু। শাড়ির আঁচলটা কোমরে গুজে প্রস্তুত হলো ডান্সের জন্য। টিল আইলো রেঙায়া দামান। আসমানের তেরা খুবই নিপুণ দক্ষতায় পুরো গানটিতে পারফরমেন্স করল বিন্দু। অসম্ভব সুন্দর নৃত্য করে সে। মেহেদি ছিল সাউন্ড বক্সের কাছে, মূলত সেই গান প্লে করে দিচ্ছে। তবে বিন্দুকে ডান্স করতে দেখে তার মোটেই ভালো লাগছে না। তার বয়সী কিছু ছেলে আছে, তারা কেমন ড্যাপ ড্যাপিয়ে তাকিয়ে আছে বিন্দুর দিকে। বিষয়টি একটুও ভালো চোখে দেখছে না মেহেদি। তবে বিন্দুরও এখানে কোনো দোষ নেই, সে জানে। বিয়ে বাড়িতে এগুলো নগণ্য। বিয়েতে আনন্দ ফুর্তি করা অস্বাভাবিকও নয়। দাঁতে দাঁত চেপে বসে রইল বেচারা। বিন্দুর পারফরমেন্স যখন মধ্যে স্থানের ঠিক তখনই অর্ণ, মারিদ, সাদি, অভি আসলো প্যান্ডেলের সম্মুখে। মাটি দুটো গরু জবাই করে আসলো। হাতে পায়ে এবং টি শার্ট ট্রাউজারে ও সিটে আছে সেই রক্ত।
ওরা এখানে এসেছিল তদারকি করে দেখছে প্যান্ডেলের ভেতরে খাবার পানির ড্রামগুলো ভরা হয়েছে কিনা। মানুষের করতালি শুনে কৌতূহল নিয়ে একপল চেয়েছিল সাদি। অর্ণ তখন ড্রামগুলো চেক করতে ব্যস্ত, ব্যাস ওরা অর্ণকে ধরে বেঁধে নিয়ে এলো বিন্দুর ডান্স দেখতে। অর্ণ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে দেখল, চোখের দৃষ্টি তার থেমে থাকা নদীর জলের মতোই শান্ত। অথচ চোয়াল পিষ্ট হয়ে গেছে ধারালো দত্তের পিষে। গান শেষ হতেই সবাই হাতে তালি দিল, বাচ্চা ছেলেরা শীষ বাজালো। মেয়েগুলো আবার চেপে ধরল আর একবার পারফরমেন্স করার জন্য। বিন্দু বারণ করা সত্ত্বেও টানাটানি শুরু করলো। না, মেহেদী আর বসে থাকতে পারল না। এবার মেয়েগুলো একটু বেশি বাড়াবাড়ি করছে। মেহেদী এগিয়ে গিয়ে দাঁড়ালো ওদের কাছে, রাগান্বিত গলায় দিল এক ধমক। ছেলেটির এক ধমকেই মুখ চুপসে গেল সুন্দরী আর লতার। তারা মন খারাপ করে লেজ গুটিয়ে পালালো তৎক্ষণাৎ। মেহেদী রুহির মাথায় চাপড় মেরে বলল, দেখছিস না ওর অস্বস্তি হচ্ছে, সাহায্য না করে ওদের উস্কে দিচ্ছিস কেন? ও একটু বেশি লাজুক বুঝলি, একটু চালাক চতুর হোক। রুহির কথায় হৃদয়ে কুৎকিত হলো মেহেদীর। ও যেমনটি আছে তেমনই ঠিক আছে, ওকেও তোর মতো ব্যালাজ বানাতে চাস বেয়াদব মহিলা। মেহেদীর কথা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠল রুহি। ছেলেটির চুল টেনে ধরে বলল, কি হো আমি ব্যালাজ? তোর এত বড় সাহস তুই আমাকে ব্যালাজ বলিস? তোর নানা ব্যালাজ হারামি। মেহেদী নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, হা হা, সত্যি কথা সবসময় তেতুই লাগে। রুহি ফের কিছু বলতে চাইল, তবে তার আগেই চাপা কণ্ঠে ধমকে উঠল বিন্দু। থামবি তোরা? কি শুরু করলি বাচ্চাদের মতো? দেখছিস মানুষজন কিভাবে তাকিয়ে আছে? ভুলে যাস না এটা গ্রাম শহর না। উদ্ধৃতি চিহ্ন। গ্রামের কিছু বৃদ্ধ মহিলারা সত্যি সত্যিই তাকিয়েছিল। রুহি ভেঙচি কেটে সোজা হয়ে বসল। মেহেদী তাকালো বিন্দুর দিকে, মেয়েটি আগে থেকেই তাকিয়েছিল, দরুন চোখাচোখি হলো দু জনের। মেহেদী বিন্দুর দিকে তাকিয়ে স্নো ভয়েজে বলে, তুই যেমন আছিস সারা জীবন তেমনই থাকবি, ঠিক আছে? মেহেদীর কণ্ঠস্বরে কি যেন একটা ছিল। বিন্দু হড়কে গেল, মাথা নাড়িয়ে সম্মতি দিল থাকবে এমনি। মেহেদী প্যান্টের পকেট হাতড়ে কতগুলো চকলেট বের করে আনল। বিন্দুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, শাড়িতে বড্ড বাজে দেখাচ্ছে তোকে, দিয়ে পাল্টে ওদের নিয়ে চকলেট খা। আর বাহিরে আসার দরকার নেই। মেহেদীর কণ্ঠস্বরে ছিল এক অধিকারবোধ। বন্ধুত্বের নাকি অন্য কিছু, বুঝল না মেয়েটা। বিন্দু মুচকি হেসে রুহিকে নিয়ে চলে গেল। তার নিজেরও শাড়িতে বড্ড অস্বস্তিকর ঠেকেছে। ওদের মাখো মাখো বন্ধুত্বের লুতুপুতুর সবটাই দূর থেকে দেখল কয়েক জোড়া নেত্র। সাদি মেহেদীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, ছেলেটি এখনো বিন্দুর গমন পানে চেয়ে। সাদি জিজ্ঞেস করল, ছেলেটিকে রে মারিদ? মারিদের দৃষ্টি ও মেহেদীর পানে। জবাবে সে বলল, মাহবুব আলম আঙ্কেলের ছেলে, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত এসআই। একবার গিয়েছিলাম, মনে নেই? ছেলেটির চোখে বিন্দুর জন্য কিছু একটা আছে। সাদির কথা শুনে ললাটে ভাঁজ পড়ে মারিদের। আর চোখে তাকালো অর্ণর দিকে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি ফোনে কোনো মেইল চেক করছে। মরিদ অর্ণকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, থাকলে অসুবিধা কি? ছেলে আমি ছোটবেলা থেকেই চিনি। যথেষ্ট ভালো ছেলে, বয়স তুলনায় অনেক বেশি ম্যাচিউর। ফ্যামিলি ভালো। তাছাড়া এটা সম্পূর্ণ বিন্দুর ব্যাপার। তার জীবন, তার সিদ্ধান্ত। তার কাউকে ভালো লাগতেই পারে, ইটস নর্মাল। সাদি অর্ণর নির্লিপ্ততা গম্ভীর মুখের দিকে তাকালো, চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলল, ভাই বোন দুটোই এক। ভীষণ মিল এদের। একজন রোবট, অন্যজন রেডিও। বিয়ে বাড়ি ঘড়ির কাঁটা ঠিক দুপুর একটায়। বর এসেছে বলে ছেলে মেয়েরা ছুট লাগিয়েছে গেটে। ব্রাউন রঙের একটা গাউন বিন্দুর শরীরে। ম্যাচিং হিজাব পরা, হালকা সাজগোজ। রুহিও একই পোশাক, একই সাজ। শুধু তার চুলগুলো জুটি করে ওড়নাটি গলায় পেঁচিয়ে রাখা। বিন্দু আর রুহির পেছনে পেছনে হাঁটছে মিথিলা আর প্রণালী। তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে বিন্দু। গেটের টাকা নিয়ে চললাম দর কষাকষি। মেয়ের পক্ষের দাবি 10,000 টাকা, যেটা ছেলে পক্ষ দিতে একেবারেই নারাজ। রুহি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, এবার সে কিছুটা বিরক্ত হয়ে বলল, এই মিয়া এত কথা কেন বলছেন? বউ নিতে হলে টাকা দিয়ে ঢুকেন, নয়তো যেদিক থেকে এসেছেন সেদিকেই ফেরত যান। ছেলে পক্ষের থেকে একটা ছেলে হইচই করে বলে উঠল, আহা বিআইন, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আরে আমি তো এতক্ষণ আপনাকেই খুঁজেছি। ফালতু বকবক রাখেন, টাকা বের করেন। রুহিকে রেগে যেতে দেখে ছেলেটা হাসল। বলল, এত সুন্দর করে বললে টাকা না দিয়ে উপায় আছে বলুন।
এমনিতেই ভাই আর অধৈর্য হয়ে আছে বাসরের জন্য। বউ ছাড়া কিভাবে যায়? ছেলেটির কথায় এসে উঠল বিন্দু। আচ্ছা বজ্জাত তো ছেলেটা। মুখ ভেঞ্চি কাটল রুহি। টাকা 10,000ই দিতে হয়েছে। না দিয়ে উপায় আছে, যেই বিচ্ছু বাহিনী গেটে দাঁড়িয়েছে। বিয়ের তোড়জোড় চলছে। এখন খাওয়া দাওয়ার পর্ব। উঠানে একে একে সবাইকে বসিয়েছে। অর্ণ, মারিদ, সাদিক, মেহেদি, অভিসহ আরো অনেকে মিলে মেহমানদের খাবার সার্ভ করছে। পুরুষরা এক পর্ব খেয়ে চলে গিয়েছে। এখন মহিলা সহ সবাই বসতেছে। কিন্তু রুহি, বিন্দু, বৃষ্টি আর সুন্দরীর দেখা নেই। সাদি কপাল কুঁচকে অর্ণকে বলে, ওরা ঘরের মধ্যে করছেটা কি এখনো? অর্ণ কিছু বলার আগেই মেহেদি বলে উঠল, আমি দেখে আসছি ভাইয়া। সাদি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল মেহেদির দিকে। মেহেদি গিয়ে ডেকে এনে একটা টেবিলে বসালো ওদের। নিজেই ওদের খাবার সার্ভ করে দিল। বিন্দুর পাতে খাসির মাংস দিয়েছে, যেটা বিন্দু খেয়াল করেনি। ওকে তাও মেরে বসে থাকতে দেখে মেহেদি কপাল গোটায়। প্রবলেম কি? খাচ্ছিস না কেন? এ, আসলে আমি খাসির মাংস খাই না। তুই যে খাসির মাংস দিয়েছিস আমি খেয়াল করিনি। আমতা আমতা করে বলল বিন্দু। মেহেদি প্লেট পাল্টে আর একটা প্লেটে খাবার দিতে দিতে বলল, সেটা আগে বলবি তো নাকি? সরি, প্লেট চেঞ্জ করতে হবে না, শুধু মাংস উঠিয়ে নে। বিন্দুর কথা শুনে মেহেদি পুনরায় বলে, এটা আমি খাই। তুই খা, কিছু লাগলেই বলিস, আমি এখানেই আছি। বিন্দু নীরবে মাথা নাড়ল। মেহেদি আগের প্লেট নিয়ে চলে গেল। দৃশ্যটুকু দূর থেকে প্রক্রিয়াহীন চোখে দেখল অর্ণ।